সবাই ভালো আছো? তোমরা দেখছো জয়দেব স্কুলস ইউটিউব চ্যানেল। তো অনেকদিন পরে ভিডিও আপলোড করতে চলেছি। তো আজকে আলোচনা ক্লাস 10-এর সম্ভাব্যতার গড়ার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণ অর্থাৎ চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। তো যেহেতু তোমাদের আসন্ন পরীক্ষা আগস্ট মাসে হবে, তো এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ সর্বপ্রথম আমরা বড় প্রশ্নগুলো দেখে নেব, সঙ্গে 2 নম্বরের 1 নম্বরের দেখবো আমরা। তো চলো, প্রথমে যে প্রশ্নটা আমাদের দেখতে হবে এবছর জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সংক্ষেপে মহাবিদ্যার চরিত্র বিশ্লেষণ করো। তো এই প্রশ্নটি এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা চাইলে এই উত্তরটা লিখতে পারো। আমি ব্র্যাকেট দিয়ে দেখিয়ে দিয়েছি কোন পর্যন্ত করতে হবে, সবটাই করতে হবে না। তো দেখো, মহাবিদ্যার চরিত্র বিশ্লেষণ তোমরা আগে এটা দেখে নেবে। তারপর চলে যাবে পরের পয়েন্ট, স্বতঃস্ফূর্ত বিদ্রোহ। তারপরে চলে যাবো আমরা সিপাহী বিদ্রোহ কারা কারা বলেছেন এইটুকু। তারপরে চলে যাবে তোমরা জাতীয় বিদ্রোহ। তারপরে চলে যাবে কৃষক বিদ্রোহ, কারা কারা কৃষক বিদ্রোহ বলেছেন। তারপর হচ্ছে তোমাদের ঠিক যে পর্যন্ত ব্র্যাকেট আছে এই পর্যন্ত কিন্তু তোমরা লিখবে। তারপর চলে যাবে সামন্ততান্ত্রিক বিদ্রোহ। তো এই সামন্ততান্ত্রিক বিদ্রোহ, তারপর লিখবে মুসলিমদের চক্রান্ত, জাস্ট ব্র্যাকেট পর্যন্ত, ইংলিশ কোটেশন দেওয়ার দরকার নেই। এবং ঠিক তারপরে চলে যাবে তোমরা ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, এবার লাস্টে উপসংহারটা দেবে। এই প্রশ্নটি তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য বা তোমাদের টেস্ট পরীক্ষা এবং আসন্ন সেমিস্টার সাবমিটিভ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো তারপরে আমরা সেকেন্ড প্রশ্নে চলে যাব। দেখো, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্যার প্রতি শিক্ষিত বাঙালি সমাজে কী মনোভাব ছিল, খুবই ইম্পর্টেন্ট। তো ভূমিকাটা তোমরা লিখবে, লেখার পরপরই মেন যে পয়েন্টগুলো যেতে হবে তোমাদের। 1, নেতিবাচক দৃষ্টিভঙ্গি, একান্তই সিপাহী বিদ্রোহ, দুষ্কৃতি উন্মত্ততা, আর মধ্যবিত্ত শ্রেণীর নেতিবাচক মনোভাবের কারণ, এই পয়েন্টটা এবং লাস্টে লিখবে মধ্যবিত্তের প্রতি বিদ্রোহীদের মনোভাব। ঠিক আছে? তো চলো, এবার চলে যাবো আমরা পরের প্রশ্ন। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্যার ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি? তো প্রথমে দেখো ভূমিকা, তারপর পক্ষে যুক্তি কারা দিয়েছেন, ঠিক তেমনভাবে দেখো সর্বপ্রতি চরিত্র জরুরি নয়, ব্রিটিশ বিরোধিতা, আর বিপক্ষে যুক্তি কারা দিয়েছেন দেওয়ার পরে লাস্টে উপসংহার টানতে হবে, অর্থাৎ কারা কারা কী বলেছেন। ব্যাস। এবার দেখো মহারানী ঘোষণাপত্র, যেহেতু আগের বছর 2 নম্বরে পড়েছিল, 4 নম্বরের জন্য এবছর ইম্পর্টেন্ট তোমাদের। তা ভূমিকা লিখবে মহারানী ঘোষণাপত্রটি দেখো কাকে বলে, কেন বলে। ঠিক তারপরে চলে যাবে আমরা চলে যাবো ঘোষণাপত্রের মূল বৈশিষ্ট্য, কী কী বলেছিলেন ঘোষণাপত্রে, আর উপসংহারে কী কী বলা হয়েছিল। ব্যাস, এটাই 4 নম্বরের জন্য। এবার চলে 2 নম্বরের, এনফিল্ড রাইফেল কি, সিপাহী বিদ্রোহের প্রত্যহ কারণ কী ছিল। আমি আজকে আলোচনা করব 4 নম্বর, 8 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন নিয়ে। পরবর্তী চতুর্থ অধ্যায়ে শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। তারপরে সেকেন্ড প্রশ্ন করে মঙ্গল পাণ্ডে কে ছিলেন। তারপর ঝাঁসি রানী বিখ্যাত কেন, নানা সাহেব কে ছিলেন, সিপাহী বিদ্রোহে জাতীয় বিদ্রোহ বলার পক্ষে 2টি যুক্তি দাও। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে কারা কেন ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছেন, এ বিষয়ে লিখবে। তারপরে তোমরা এই চ্যাপ্টার থেকে আরেকটা করবে, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্যার ব্যর্থ 2টি কারণ লেখো। ঠিক আছে? তারপরে দেখো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সমর্থন করেনি কেন বাঙালি সমাজ, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের ফলাফল কী ছিল, এটা করবে। তারপর চলে যাবে তোমরা মহারানী ঘোষণাপত্রে সরকারি চাকরির ক্ষেত্রে কী বলা হয়েছিল, ইম্পর্টেন্ট। তারপরে দেখো মহারানী ঘোষণাপত্রটি কী, তোমরা যেহেতু 4 নম্বর পড়ছো ওর মধ্যেই আছে, এখানে দরকার নেই পড়ার। এবার চলে যাবো আমরা সরাসরি আরেকটি প্রশ্নেই, সেটা হচ্ছে ভারত সভার প্রসঙ্গে আলোচনা করো। এই ভারত সভা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা কারণ কারা, উদ্দেশ্য কী ছিল, এটা দেখবে। আন্দোলন কীভাবে হয়েছিল, সিভিল সার্ভিস আন্দোলন, প্রতিক্রিয়াশীল আইনের বিরুদ্ধে প্রতিবাদ, ইলবার্ট বিল আন্দোলন, উপসংহার। এবার দেখে নেবো আমরা সভা সমিতি যুগ বলতে কী বোঝো।
4 নম্বরে এই পরীক্ষাটা পড়ে অনেকে শুধু ভূমিকাটা লিখে ছেড়ে দেয়, কিন্তু তা না, প্রেক্ষাপট লিখতে হবে এবং সভা সমিতি যুগের বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। বৈশিষ্ট্যগুলো দেখে নাও তোমরা। রাজনৈতিক সংগঠনের উদ্ভব, দাবি দাওয়া পেশের মাধ্যমে মূলত শিক্ষিত উচ্চবিত্ত সংগঠন, দরিদ্র অশিক্ষিত মানুষের প্রভাবহীন ধীরগতির রাজনৈতিক কার্যকলাপ। ঠিক আছে, এবার চলে যাবো বঙ্গোপসাগর প্রকাশীয় সভা। ভূমিকা লিখবে, প্রতিষ্ঠাকাল প্রতিষ্ঠাতা লিখবে, প্রতিষ্ঠাতার উদ্দেশ্য কী ছিল, আর কার্যাবলী, রাজনৈতিক আলোচনা, করাদের প্রতিবাদ, পাশ্চাত্য শিক্ষার প্রসার, ভূমিকা, মূল্যায়ন। ঠিক আছে, যেহেতু এখানে ভারত সভাটা করেছিলাম, আমরা এখানে ভারত সভাটা পড়বো না 4 নম্বরের জন্য, ওখানটা করে নেব। এবার হচ্ছে ভারত সভা প্রতিষ্ঠা বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা, এটা জনমত গঠনের প্রচার, বিস্তার, প্রতিবাদ কর্মসূচি রূপায়ণ, জাতীয় সভার আয়োজন। একই প্রশ্ন একই উত্তর, জাস্ট করানো একটুখানি। ঠিক আছে, আচ্ছা, হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য কার্যাবলী, খুবই ইম্পর্টেন্ট, প্রতিষ্ঠা কবে হয়েছিল আর উদ্দেশ্য কী, এটা ভালো করে করে যাবে তোমরা। আর কার্যাবলী কী ছিল এটা ভালো করে করবে, আর অবদান কারা কারা কী অবদান রেখেছিলেন ইত্যাদি। তারপরে পরের প্রশ্নটা করবে তোমরা হচ্ছে শর্ট প্রশ্ন, সভা সমিতি যুগ বলতে কী বোঝো, বঙ্গোপসাগর প্রকাশী সভা কেন প্রতিষ্ঠিত হয়েছিল, তারপরে কারা কেন জমিদার সভা প্রতিষ্ঠা করেছিলেন, ল্যান্ড হোল্ডার সোসাইটির উদ্দেশ্যে কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকটা আছে জমিদার সভা ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো, মাধ্যমিক 19 সালে পড়েছিল। আর জমিদার সভার কার্যাবলী কী কী, ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটির উদ্দেশ্য কী ছিল। তারপরে পরের প্রশ্ন করবে তোমরা ভারত সভা কবে কাদের উদ্যোগে গঠিত হয়। ঠিক আছে, ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, লর্ড লেটন প্রদত্ত দুটি পত্রিকা আইন কী ছিল, তারপর দেশীয় ভাষা সংবাদপত্র বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কী, এটা পড়ে ভালো করে। আর ইলবার্ট বিল কী। ঠিক আছে, ইউরোপীয়রা ইলবার্ট বিলের বিরুদ্ধে করেছিল, দুটোর থেকে একটা কিন্তু পরীক্ষা পড়বে। ঠিক আছে, আচ্ছা, তারপর চলে যাবো আমরা কবে কার হিন্দু মেলা প্রতিষ্ঠা করেছেন, এই প্রশ্নেই খুবই ইম্পর্টেন্ট। হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, তারপরে প্রশ্ন। ঠিক, এবার আমরা চলে যাবো পরের বড় প্রশ্ন, ভিডিওর অনেকটা লেন্দি হয়ে যাবে। 19 শতাব্দীর রেখা জাতীয়তাবাদের বিকাশ কীভাবে ঘটেছিল, 19 শতাব্দীর লেখায় কীভাবে জাতীয় বিকাশ ঘটেছিল, এই বছরের জন্য মাধ্যমিক পরীক্ষায় এই প্রশ্নটা পড়ে যাবেই তোমাদের, অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষায় পড়বে মাধ্যমিকে, সুতরাং কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছো। ভূমিকা, আনন্দমঠ, বর্তমান ভারত। ঠিক আছে, তারপর হচ্ছে গোরা উপন্যাস, অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতমাতার চিত্র, এই যে আনন্দমঠ বর্তমান ভারত, আর গোরা অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতমাতার চিত্র, অবনীন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্র। আশা করি ধরাতে পেরেছি আমি ফোনের মধ্যে। হ্যাঁ, তারপর ওখান থেকে চলে যায় তার উপসংহার এখানে। তারপর প্রশ্ন দেখো, আনন্দমঠ উপন্যাসের মধ্যে কীভাবে জাতীয়তাবাদী বিকাশ ঘটেছিল, অর্থাৎ জাতীয়তাবাদী চেতনা বৃদ্ধি আনন্দমঠ উপন্যাস কীভাবে সাহায্য করেছিল। ভূমিকা, জাতীয়তাবাদী বিকাশ আনন্দমঠ গ্রন্থের রচনাকাল, ব্রিটিশ শাসনের বিরোধিতা। ঠিক আছে, দেশকে মা বলে সম্বোধন, নারীদের প্রতি সম্মান, বন্দে মাতরম মন্ত্র উদ্ভাবন, সন্তানদের আদর্শ প্রচার, পাশ্চাত্য শিক্ষার সমালোচনা, দেশপ্রেম প্রতিষ্ঠা, আর আছে উপসংহার। ওকে, চলো এবার চলে যাব আমরা জাতীয়তাবাদী বিকাশে স্বামী বিবেকানন্দের বর্তমান ভারতের ভূমিকা, খুবই ইম্পর্টেন্ট এটা এবছরের জন্য। আবার গ্রন্থ রচনাকাল, বর্ণবৈষম্যের বিরোধিতা, স্বাতন্ত্র্য অধিকার প্রতিষ্ঠা, স্বদেশপ্রেমী তোমাদের দীক্ষাদান। আচ্ছা, দার্শনিক আলোচনা, নারীদের প্রতি সম্মাননা, মানব ধর্ম প্রচার। এবার জাতীয় বিকাশের রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাস, যেহেতু এটা 2022 সালে পড়েছিল, তো ভূমিকাটা পড়বে, গোরা লিখবে। ভারতের স্বর উদ্ঘাটন, গোরার উদ্বেগ, ধর্মীয় পরিচয়ের গুরুত্বহীনতা, ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা, দেশত্ববোধ প্রচার। তারপর লাস্ট উপসংহার। অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতমাতার চিত্র, তাৎপর্য আলোচনা করো। এটা কমন প্রশ্ন, এক বছর বাদে 1 বছর আছে, তবু আমি এটা দিচ্ছি তোমাদের। প্রেক্ষাপট, স্বাধীনের বিকাশ, শান্তির প্রতীক, দেশমাতার মাতৃরূপ কল্পনা, জাতীয়তা বা চেতনার প্রসার। এবছর পড়ে গেছিলো 2024 সালে, যেহেতু আমি দিচ্ছি না, এটা খুব ইম্পর্টেন্ট। তার গঙ্গা ঠাকুর ব্যঙ্গচিত্র কীভাবে ফুটে তুলেছিল। ভূমিকা, বিভিন্ন ব্যঙ্গচিত্র, উচ্চবিত্তের সমালোচনা ইম্পর্টেন্ট, বাবু সংস্কৃতির সমালোচনা, পাশ্চাত্য লৈঙ্গিক সমালোচনা, রুচিহীনতার সমালোচনা, নারীর সামাজিক অবস্থার বর্ণনা, জাতপাত বর্ণবিশেষ সমালোচনা। তারপরে 2 নম্বর জাতীয়তাবাদ কী। ঠিক আছে, আনন্দমঠ কীভাবে জাতীয়তাবাদ ভাবধারাকে উত্তপ্ত করেছিল। তারপরে কোন ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে আনন্দমঠ রচিত হয়েছিল। আনন্দমঠ উপন্যাস সন্তানের লক্ষ্য কী ছিল, আনন্দমঠ স্বদেশপ্রেমী গীতা হিসেবে চিহ্নিত করা হয় কেন, বলা হয় কেন, আনন্দমঠ উপন্যাসে বন্দনা সঙ্গীত বিখ্যাত কেন। তারপর পরের প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসের 4টি ত্রুটির কথা উল্লেখ করে, এটা পড়বে না। আচ্ছা, ভারতের বিকাশ বর্তমান ভারত গ্রন্থটির অবদান,
ঠিক আছে। আচ্ছা, গোড়ার উপাদান, গোড়ার উপাদান এটা পড়বে ভালো করে। তারপরে পড়বে অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতমাতার চিত্রটি ব্যঞ্জনে ব্যক্ত করো। তারপর হচ্ছে অনুষতে জাতীয় বিকাশে ভারতমাতার চিত্রটি কী ভূমিকা ছিল। ব্যঙ্গের চিত্র ভারতমাতা অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতমাতার মতো পার্থক্য কী, অর্থাৎ বঙ্কিমচন্দ্রের ভারতমাতা অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতমাতার মতো পার্থক্য কোথায় ছিল। অবনীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত কেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের 2 নম্বর আর 4 আর 8 নম্বরের প্রশ্নের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর একসাথে দিয়ে দিলাম। নেক্সট ভিডিওতে এই চ্যাপ্টারে 1 নম্বর প্রশ্ন নিয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করবো। বিভিন্ন পারপাস যে অধ্যায়গুলো তোমাদের পরীক্ষা হবে সেই অধ্যায়ের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এবং এছাড়া তোমাদের কোনো কোয়ারি থাকলে, কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে অবশ্যই বলো। নিশ্চয়ই সেই যে কোনো একটা টপিক অর্থাৎ যে কোনো একটা প্রশ্ন নিয়ে আলোচনা করতে হলে অবশ্যই আলোচনা করতে হবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।